শুকনাচরের নাম শুনেছেন? জানেন কি এই নামকরণ কেন হয়েছিল? প্রতি পূর্ণিমায় কোন বীভৎস ঘটনার সাক্ষী হয়ে থাকে এই চর? জানতে হলে শুনতে হবে দেবশ্রী চক্রবর্তী পণ্ডিতের কলমে আজকের গল্প, কুয়াশা রাতের শুকনাচর। দেবশ্রী চক্রবর্তী পণ্ডিত পেশায় একজন শিক্ষিকা। পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন একসময়। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। সুলেখিকা হওয়ার পাশাপাশি তিনি একজন বাচিক ও সঙ্গীত শিল্পী। তার লেখা মারণ দিঘির মাঠ গল্পটি আমরা ইতিমধ্যে আমাদের সেকেন্ড চ্যানেল গপ্পখোরে উপস্থাপন করেছি এবং গল্পটি বেশ জনপ্রিয় হয়েছে। আশা করব আজকের এই গল্পটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আসুন শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে কুয়াশা রাতের শুকনাচর। বর্ষাকাল। একঘেয়ে বৃষ্টিতে মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে। অফিস কামাই করে বাড়িতে বসে আছি, আর গিন্নির এটা আনতে হবে ওটা আনতে হবে শুনতে শুনতে প্রাণ একেবারে ওষ্ঠাগত হওয়ার জোগাড়। চারিদিকে জল থই থই করছে। গ্রামের রাস্তা কর্দমাক্ত। আমি ছাতা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পাড়ার শামুদার দোকানে গেলাম। গিন্নি রান্নার কিছু মশলাপাতি আনতে হুকুম দিয়েছে। শামুদার দোকানে এমনিতে ভিড় থাকলেও এই বর্ষা বাদলে লোকজন খুব কমই আসে। শুনেছি শামুদা আগে পোস্টমাস্টার ছিলেন, এখন রিটায়ার করে নিজের দোকানে বসেন। তবে মালপত্র বেচার কাজ করে তার কর্মচারী হরিপদ। শামুদা শুধু বসে থেকে দেখাশোনা করেন মাত্র। বিচিত্র সব ঘটনার কথা মাঝে মাঝেই আমাদেরকে শোনান শামুদা। এগুলো তো আর গল্প নয়। শামুদার কাছ থেকে জানতে পারি তারই জীবনের বিচিত্র সব অভিজ্ঞতার কথা। বদলির চাকরি হওয়ার সুবাদে নানান জায়গায় ঘুরেছেন তিনি। আজ লোকজনের ভিড় না থাকায় আমি শামুদাকে আবদার করে বললাম, এই শামুদা, তুমি তোমার জীবনের একটি ঘটনা শোনাও না। শুনবি? তবে বলি শোন। সে আজ বছর 30 আগের কথা। রূপগঞ্জ গ্রামের পোস্ট অফিসে বদলি হয়ে গেছি। তখনও আমি অবিবাহিত। মা বাবা দুজনেই গত হয়েছেন অনেক কাল আগেই, তাই এই হতভাগ্যের কোনো পিছু টান ছিল না। এই নসিবপুর থেকে ট্রেনে প্রায় 3 ঘন্টা গেলে পৌঁছে যাওয়া যায় রূপগঞ্জে। যথাসময়ে আমার সমস্ত জিনিসপত্র নিয়ে রওনা হয়ে গেলাম। ট্রেন এলো ঠিক সন্ধে 6টায়। ট্রেনে উঠে বসলাম। নানান যাত্রীর ভিড়। কেউ উঠে গুছিয়ে বসার তোড়জোড় করছে, কেউ বা পরের স্টেশনে নামার জন্য নিজের বাক্স প্যাঁটরা সব গুছিয়ে নিচ্ছে। আমি যে ট্রেনে উঠেছিলাম তার শেষ স্টেশন হচ্ছে রূপগঞ্জ, তাই তাড়াহুড়ো করে নামার কোনো চিন্তা নেই। এক কোণে জায়গা করে বসলাম। নানান মানুষের নানান রকম আলোচনা শুনতে শুনতে চলেছি। বেশ লাগছিল একরকম। আমি জানালার ধারেই বসেছিলাম। চারিপাশের দৃশ্য অতি মনোরম। গ্রাম বাংলার স্নিগ্ধ কোমল রূপ। এমন সময় জনা কয়েক লোকের মধ্যে বসার জায়গা নিয়ে একটা ঝামেলা বাঁধল। যখন সেই ঝগড়া থামলো তখন ট্রেনটি রূপগঞ্জে এসে পৌঁছেছে। লোকগুলোর বসার আর কোনো দরকার হলো না। বসার জায়গা নিয়ে বাকবিতণ্ডা করতে করতেই গন্তব্যে তারা হাজির। স্টেশনে নেমে অতি দ্রুত পদে যে যার বাড়ির দিকে রওনা দিল। যেন মনে হলো ট্রেন থেকে নামা মাত্রই কোনো এক বিষম জন্তু যেন তাদের তাড়া করেছে। যখন রূপগঞ্জে নামলাম তখন প্রায় রাত 9টা। গ্রামে গঞ্জে রাত 9টা মানে চারপাশ বেশ নিঝুম। তার উপর শীতকাল, ঘন কুয়াশায় ঢেকে রয়েছে চারিদিক। আমি এখানকার নতুন পোস্টমাস্টার, তবে পোস্ট অফিসটা কোথায় সেটা আমি জানি না। কাউকে যে জিজ্ঞেস করব সে উপায়ও নেই।
স্টেশনে নামার সাথে সাথেই লোকগুলো এমন দৌড় দিল যে মিনিট খানেকের মধ্যেই স্টেশন চত্বর একেবারে জনশূন্য হয়ে পড়ল। পোস্ট অফিসটা যে কোথায় কে জানে। এদিক ওদিক মাথা ঘুরিয়ে দেখছি, এমন সময় দূরে একটা রিক্সা দেখতে পেলাম। নিকষ কালো অন্ধকার আর কুয়াশার চাদর ভেদ করে আমি সেদিকে এগিয়ে চললাম। রিক্সার সামনে গিয়ে পৌঁছতেই রিক্সা চালকের কোনো দেখা পেলাম না। অগত্যা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, যদি কেউ আসে এই ভেবে। অবশেষে একটি লোকের গলা শুনতে পেলাম। বাবু কোথায় যাবেন? গলা শুনে এদিক ওদিক তাকাতেই দেখি একটি রুগ্ন লোক রিক্সার ঠিক পিছন দিক থেকে এগিয়ে আসছে আমার দিকে। পরনে একটি নোংরা ধুতি, মাথায় ময়লা হনুমান টুপি, আর গায়ে জড়ানো রয়েছে একটা শত ছিদ্র পাতলা কম্বল। এবারে সে এসে আমার একেবারে সামনে দাঁড়ালো, তারপর আবার বলল, বললেন না তো বাবু, আপনি কোথায় যাবেন? লোকটার কণ্ঠস্বর যেন অত্যন্ত গম্ভীর। চোখে না দেখলে বিশ্বাস হয় না যে এই রুগ্ন ব্যক্তিটি অমন গম্ভীর গলার অধিকারী। আমি বললাম, রূপগঞ্জ পোস্ট অফিস। লোকটি খানিকক্ষণ মাথা চুলকে বলল, একটু দেরি করে ফেলেছেন বাবু, শেষ খেয়া বোধহয় চলে গেছে এতক্ষণে। আচ্ছা বসেন, আপনাকে খেয়া ঘাট পর্যন্ত পৌঁছে দিই। যদি বরাত জোরে শেষ খেয়াটা পেয়ে যান তাহলে তো ভালোই। খেয়া পেরিয়ে কয়েক পা হেঁটে গেলেই রূপগঞ্জ গ্রামের ডাকঘর দেখতে পাবেন। নিন উঠে বসুন বাবু, মেলা দেরি করবেন না। আমি আর কোনো কথা না বলে রিকশায় উঠে বসলাম। রিকশা আপন মনে চলতে লাগলো। রাস্তায় কেউ কারোর সাথে কোনো কথা বললাম না। এমনকি কতক্ষণে খেয়াঘাটে পৌঁছবো সেই কথাটাও জিজ্ঞেস করতে পারলাম না। কিছুক্ষণ পর আমি খেয়াঘাটে পৌঁছলাম। রিকশা থেকে নেমে ভাড়া দিতে যাব, দেখি রিকশাওয়ালা রিকশা ঘুরিয়ে নিয়ে অনেক দূরে চলে গেছে। আমি বেশ অবাক হলাম। এত রাতে মানুষটা আমার এত উপকার করলো, অথচ নিজের পারিশ্রমিকটুকু না নিয়েই চলে গেল। টাকাটা পকেটেই রেখে দিলাম। রিকশাওয়ালার মঙ্গল চিন্তা করতে করতে খেয়াঘাটের দিকে এগিয়ে গেলাম। চারিদিক নিকষ কালো অন্ধকার। সেই অন্ধকার ভেদ করে কুয়াশার ভেতর থেকে একটা ঘোলাটে আলো টিমটিম করে জ্বলছে দেখতে পেয়ে আমি সেদিকে এগিয়ে গেলাম। মাঝি ভাই, মাঝি ভাই বলে ডাক দিতেই মাঝি ছইয়ের ভিতর থেকে বেরিয়ে এলো। তারপর অত্যন্ত ক্ষীণ স্বরে বলে উঠল, আসেন বাবু, ভিতরে আসেন। বড় দেরি করে ফেলেছেন বাবু, বাচ্চারা আমার না খেয়ে বসে আছে। খুব সত্যি কথা, রাত অনেক হয়েছে। ছোট ছোট ছেলেমেয়েরা আশা করে বসে থাকে পরিবারের সকলের সাথে খাওয়া দাওয়া করবে বলে। এই মাঝির পরিবারেও হয়তো এমনই কেউ অপেক্ষা করে বসে আছে। আমি অত্যন্ত লজ্জিত হয়ে বললাম, হ্যাঁ তা বটে, আসলে নতুন জায়গা তো, তুমি আমাকে পোস্ট অফিসে পৌঁছে দিতে পারবে? পারবো বাবু, আপনার জন্যই তো বসে আছি। আমি বেশ অবাক হলাম। লোকটা বলে কি, আমি যে আজ এই গাঁয়ে আসবো তা এই লোকটা জানতো? আমি এবার কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলাম, আমি যে আসবো সেটা তুমি জানতে? হ্যাঁ জানতাম, আমাকে আগে ডাকবাবু চলে যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে আজ আপনি আসবেন। রাত বেশি হলেও আমি যেন আপনার জন্য অপেক্ষা করি। আমি মনে মনে ভাবলাম এটা সম্ভবপর বটে। সরকারি অফিসে বদলি হলে অতি দ্রুত বদলির জায়গায় পৌঁছে কাজে যোগ দিতে হয়, তাই হয়তো আমার আসার কথা জানতে পেরেছে। আমি মনে মনে পূর্বতন পোস্টমাস্টারকে কৃতজ্ঞতা জানালাম।
নদীর জল একেবারে শান্ত। পূর্ণিমার আলো থাকলেও তা এই চরাচরে প্রবেশ করতে যেন ভয় পাচ্ছে। তার কারণ বোধহয় এই গাঢ় কুয়াশাদের মেলা। বাতাসে একটা অদ্ভুত প্রশান্তি আর নিস্তব্ধতা। এমন একটা পরিবেশে মন বেশ প্রফুল্ল হয়ে গেল। ছইয়ের ভেতরে পরম নিশ্চিন্তে বসে আছি, আর এই কনকনে নিস্তব্ধ রাতের পরিবেশটাকে উপভোগ করছি। আমি মাঝির সাথে আলাপ জমানোর চেষ্টা করলাম। বললাম, তোমার নাম কি মাঝি ভাই? অন্ধকারের ভিতর থেকে উত্তর ভেসে এলো, আগে হারুন মিয়া। তারপর আবার সব চুপচাপ। নদীর জলে বৈঠা টানার ছলাৎ ছলাৎ একটা শব্দ হচ্ছে। আমি নিস্তব্ধতা ভেঙে আবার প্রশ্ন করলাম, তোমার বাড়ি কত দূর মাঝি? মাঝি কোনো উত্তর দিল না। আমিও আর কোনো কথা বললাম না। বুঝলাম মাঝি হয়তো নীরবতা পছন্দ করে। দুই পাশে বিস্তীর্ণ প্রান্তর, মাঝখানে বয়ে চলেছে এই শীর্ণকায়া নদীটি। মাঝির নৌকোটি বেশ পরিষ্কার। হারুন মিয়া তার বৈঠা ধরে সামনের দিকে মুখ করে বসে আছে। এমন স্বল্পভাষী মানুষের সাথে জোর করে কথা বলার চেষ্টা করা বৃথা। পূর্ণিমার আলোয় রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে তাই আমি এগিয়ে চলেছি। এদিকে খিদেও পেয়েছে। আসার সময় ব্যাগে করে এক ঠোঙা মুড়ি নিয়ে এসেছিলাম, সেটাই বের করে চিবোতে লাগলাম। নদীর এই দিকটায় অতটা কুয়াশার ভিড় চোখে পড়ে না। একটু দূরের জিনিসও বেশ ভালোই বোঝা যাচ্ছে। এমন সময় ছইয়ের ভিতর থেকেই হঠাৎ পূর্ণিমার আবছা মলিন আলোয় দেখলাম একটু দূরেই একটা চর দেখা যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মাঝি ভাই, একটা চর দেখা যাচ্ছে না? কি নাম ওই জায়গাটার? একটু অপেক্ষা করেন, সব জানতে পারবেন। আমি কৌতূহল দমন করে বসে রইলাম। চরটা এখনো কিছুটা দূরে, তবুও আমার মনে হলো আমাদের নৌকো যেন সেই দিকটাতেই এগিয়ে চলেছে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, আমরা ওই চরের দিকে যাচ্ছি কেন? ওই যে বাড়িটা দেখছেন, ওইটাই আমার বাড়ি। তাকিয়ে দেখলাম একটা বাড়ি দেখা যাচ্ছে বটে। মাঝি আবারও বলল, আমার ছেলে মেয়েরা সব খাবারের জন্য বসে রয়েছে, আমি নিয়ে গেলে তবে তো ওরা খেতে পাবে। আমি অবাক হলাম। এত রাতে মাঝি খাবার নিয়ে যাবে, তবে তার পরিবার খেতে পাবে? কিন্তু আমি নৌকোর ছইয়ের ভিতরে কোথাও কোনো খাবার দেখতে পেলাম না। প্রায় 20 মিনিট পর সেই চড়ায় এসে আমাদের নৌকোটা ভিড়ল। মাঝি বলল, এই চড়ার নাম কি জানেন বাবু? আমি ঘাড় নেড়ে বললাম, না। এই চড়ার নাম হলো শুকনাচর। এই নাম কেন হয়েছে বলতে পারেন বাবু? নদীর চর মানেই নদীর মাটি জমে জমে গড়ে ওঠা শুকনো জমি, তাই হয়তো এই নামই দেওয়া হয়েছে। সব জিনিস এত সহজে বোঝা সম্ভব নয় বাবু। একবার আকাশের দিকে তাকিয়ে দেখুন। এই বলে মাঝি আকাশের দিকে আঙুল দিয়ে কি যেন নির্দেশ করল। আমিও অবাক হয়ে সেই দিকে তাকিয়ে দেখি অনেকগুলো শকুন গোল হয়ে আকাশে ঘুরপাক খাচ্ছে। এবার আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এ আবার কি কাণ্ড রে বাবা! অন্ধকারে মাঝ নদীতে শকুনের কামড়ে প্রাণ হারাতে হবে নাকি? আমি জিজ্ঞেস করলাম, এই চরে তোমার বাড়ি ছাড়া আর তো কোনো বাড়ি দেখছি না। আমি এখানে একাই আমার পরিবারকে নিয়ে থাকি। সকলের কি সব জায়গা পছন্দ হয় বাবু? এত শকুন রয়েছে এখানে, তাই হয়তো এখানে কেউ থাকতে চায় না। তোমার ভয় করে না? ভয়? বলেই মাঝি খুব জোরে হেসে উঠল, যেন খুব হাসির কথা বলেছি। হাসতে হাসতে তার কাশির দমক উঠল।
আমি আর একটাও কথা বললাম না। মাঝি বলল, এই সরে প্রত্যেক পূর্ণিমায় এক বিশেষ দিনে শকুন ঘুরে বেড়ায়। আজ সেই বিশেষ দিন। এই সরে এত শকুনের বাস বলে এই সরের নাম রাখা হয়েছে শুকনা সর। শুকনা কথাটা শুকনো থেকে আসেনি বাবু, শকুনের বাসস্থান হিসাবেই পরিচিত এই 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 শুকনা সর। এসব প্রসঙ্গ আমার মোটেও ভালো লাগছিল না। আমি কিছুটা বিরক্তির সুরেই বললাম, আচ্ছা বুঝলাম, এবার তোমার খাওয়া দাওয়া তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে আমায় আমার গন্তব্যে পৌঁছে দাও। সেখানে যে কোন রাতে পৌঁছবো কে জানে, তার উপর আবার তুমিও দেরি করছো। মাঝি কোনো কথা না বলে চড়ায় নৌকোটা নোঙর করল। এবার অদ্ভুত একটা দৃশ্য আমার চোখে পড়ল। মাঝি নৌকো থেকে নামার সাথে সাথে শকুনগুলো ধীরে ধীরে নিচে নেমে আসতে লাগলো। মাঝি সেদিকেই তাকিয়ে বলল, এনেছি রে, এনেছি। আমি জানি তোরা না খেয়ে বসে আছিস, সবাই ভাগ পাবি রে বেটারা, সবাই ভাগ পাবি। মাঝি কথাগুলো এমনভাবে বলে গেল, মনে হলো যেন সে তার পরিবারের কারোর সাথে কথা বলছে। আমি ভয় পেয়ে বললাম, ওরা বাবা নিচে নেমে আসছে কেন? মাঝি একটু হেসে জবাব দিল, ওদের খাবার এনেছি যে, ওদের খুব খিদে পেয়েছে বাবু। আমি হতবুদ্ধি হয়ে জিজ্ঞেস করলাম, কি 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 খায় ওরা? মাঝি আবার হেসে উঠল। তার সেই অট্ট হাসি নদীর দুই পাড়ে যেন প্রতিধ্বনিত হতে লাগলো। তারপর অনেক কষ্টে হাসি থামিয়ে উত্তর দিল, সবার আগে চোখ খুবলে খায়, তারপর তারপর ধীরে ধীরে মৃত শরীর থেকে মাংস খুবলে খায়। ভয়ে আমার হাড় হিম হয়ে গেল। অদ্যই বুঝি শেষ রজনী। এই শকুনের হাতেই বুঝি আজ বেঘোরে প্রাণটা হারাব। মাঝি বলল, নেমে আসুন বাবু, নেমে আসুন। আমি ভয় পেয়ে বললাম, না 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 না, আমি নামবো না। তোমার কি কাজ আছে, তাড়াতাড়ি সেরে এসো তো। শকুনগুলো নিচে নেমে এসেছে এবং চড়ার উপরে উঁচু একটা গাছের ডালে বাধ্য ছাত্রের মতন খাবারের প্রতীক্ষায় বসে আছে। মাঝি এবার রেগে গিয়ে বলল, আপনারা সারা কেমন করে যাবো বাবু? বললাম না ওদের জন্য খাবার নিয়ে এসি, এখন খাবার ছাড়া ওদের কাছে যাবো কিভাবে? আমি ব্যস্ত হয়ে বললাম, কোথায় কোথায় খাবার? আপনি তো ওদের খাবার। আমারও সেই হাড় হিম করা হাসিটা হেসে উঠল হারুন মিয়া। তারপর হাসি থামিয়ে সে বলল, আপনার 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 এই দেহটা পাথরে থেতলে দিলে কেউ জানতেও পারবে না। তারপর তারপর সেই দেহ থেকে মাংস খুবলে খুবলে খাবে আবার আমার ছেলে মেয়েরা। মানে মানে ওই 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 যে ওই ওই শকুনগুলা, ওরা যখন তাড়িয়ে তাড়িয়ে আপনার মাংস খেতে থাকবে, সেই দৃশ্য দেখতে আমার আমার খুব ভালো লাগে বাবু, খুব ভালো লাগে। হারুন মিয়া আমার হাত ধরে টানতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, আরে নামেন নামেন, জলদি নামেন, ওরা না খেয়ে বসে আছে সব, নামেন নামেন নামেন। আমার তখন আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। আমি কিছুতেই নামতে চাইছি না, নৌকো আঁকড়ে বসে আছি। আমি দেখলাম হঠাৎই নৌকোয় জল ঢুকতে শুরু করেছে। অর্থাৎ শুকনা চরে না নামলে আর বাঁচার কোনো উপায় নেই।
ছোটবেলায় সাঁতার শিখেছিলাম, ভালো সাঁতারু হিসেবে গ্রামের নাম ডাকও ছিল বেশ। কিন্তু এই চরম ঠান্ডায় জলে ঝাঁপ দেওয়াটা খুব একটা আরামদায়ক বিষয় নয়। তবে প্রাণে বেঁচে থাকলে অনেক আরাম করতে পারবো। তাই আর সাত পাঁচ চিন্তা না করে যা থাকে কপালে দুর্গা নাম স্মরণ করে আমি দিলাম একটা ঝাঁপ নদীতে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। পিছন থেকে শুনতে পেলাম সেই রক্ত জল করা হাসি, আর শুনতে পেলাম হারুন মিয়া বলছে, বাবু বাবু ভয় পেলেন নাকি? হ্যাঁ ও বাবু, ও ডাক বাবু, ভয় পেলেন? কোথায় যাচ্ছেন? আরে আসেন আসেন আসেন, ভয় পাবেন না। আমার আমার ছেলে মেয়ের আসবে, না খেয়ে থাকবে। আসেন বাবু, আমি প্রাণপণে সাঁতার কাটতে লাগলাম। আর সেই সময় কপাল গুনে ভাঁটা চলছে। নদী বহরে বেশি বড় না হলেও ভয়ে আর ক্লান্তিতে বড়ই অবসন্ন বোধ করতে লাগলাম আমি। নদী সাঁতরে পার হয়ে যখন পাড়ে পৌঁছলাম, তখন ভোরের আলো ফুটে উঠেছে। মনে পড়ল আমার কাঁধের ব্যাগ আর দরকারি সব কাগজপত্র রয়ে গেছে ওই ওই হারুন মিয়ার নৌকোতে। কিন্তু প্রচণ্ড ঠান্ডায় শরীর অবশ হয়ে গিয়ে আমি একসময় চেতনা হারালাম। আর আমার কিচ্ছু মনে নেই। শুনছেন কুয়াশা রাতের শুকনা চরে। আমাদের নিবেদনের এই গল্পগুলি যদি আপনার ভালো লেগে থাকে আর আপনার মধ্যে যদি গল্প শোনার একটা আলাদাই নেশা থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের রোমহর্ষক গল্পগুলির সাথে আমাদের আড্ডা জমে ওঠে বারবার। তাহলে চলুন শোনা যাক এই গল্পের পরবর্তী অংশ। আমি নদীর পাড়েই অচৈতন্য হয়ে পড়েছিলাম। পরে অবশ্য শুনেছিলাম যে আমাকে সকালবেলায় নদীর পাড়ে ওইভাবে পড়ে থাকতে দেখে সেখানকার লোকজনেরা তুলে নিয়ে গিয়ে আমার নাকি সেবা শুশ্রূষা করেছিল। আমি শামুদাকে বললাম, ওই হারুন মিয়ার নামে তুমি থানায় অভিযোগ করনি? বেটা তোমাকে মারবার ফন্দি করেছিল যে। শামুদা মুখ নিচু করে বলল, কার নামে অভিযোগ জানাবো শিবু? যে মানুষের কোনো অস্তিত্ব নেই তার নামে অভিযোগ জানাতে বলছো? এবার আমি বেশ অবাক হয়ে বললাম। অস্তিত্ব নেই মানে? শামুদা আবার বলতে শুরু করলো, আমি সুস্থ হবার পর গ্রামের লোকেদের মুখে আসল ঘটনাটা জানতে পারি। হারুন মিয়া আর তার ভাই নুরুল মিয়া ইট বালির কারবার করত। বয়স তাদের তখন ওই 30 হবে। রূপগঞ্জে এই দুই ভাইয়ের থেকে যদি কেউ ইট বালি না কিনে অন্য জায়গার থেকে কিনে আনতো, তবে সেই ব্যক্তির বেঁচে থাকা দুষ্কর হয়ে যেত। এমনই অত্যাচারী ছিল এই দুই ভাই। কিন্তু পাপের তো শাস্তি আছেই। ব্যবসা করতে গিয়ে এক শেঠের কাছে নাকি অনেক টাকা বাকি পড়ে যায় এই দুই ভাইয়ের। তখন সেই শেঠ পুলিশে খবর দেয় আর এদের নামে হুলিয়া বের করে। তখন হারুল আর নরুন দুজনে এখান থেকে পালিয়ে যায়। অনেক দিন তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর একদিন ভোর রাতে শুকনা চরে ওদের দুজনেরই মৃতদেহটা পাওয়া যায়। তখনও ছিল শীতকাল, আর গ্রামে গঞ্জে শীত বেশ জাঁকিয়ে পড়ে। লোকেরা বলা বলি করছিল যে হুলিয়া বের হতেই দুই ভাই গা ঢাকা দেওয়ার জন্য সেই রাতেই নদী সাঁতরে ওই শুকনা চরে আসতে চেয়েছিল। কিন্তু এত ঠান্ডায় সেই ধকল তারা সইতে পারেনি, তাই সাঁতার কাটতে কাটতেই ঠান্ডায় তাদের মৃত্যু হয়। আমি তো আমার কপালের জোরে সেদিন বেঁচে গেছিলাম। তবে ওদের মৃত্যু কখন হয়েছে সে কথা কেউ জানে না। শুকনা চরে অনেক শকুনের বাস। গ্রামবাসীরা যখন ওই দুই ভাইয়ের দেহ উদ্ধার করে, ততক্ষণে শকুনেরা তাদের চোখ আর দেহের কিছু অংশ একেবারে খুবলে খেয়ে নিয়েছে।
গ্রামবাসীরাই তাদের দেহ ওই চরের মাটিতে পুঁতে দেয়। এরপর থেকেই বেশ রাতে ওই নদীতে একটা নৌকো দেখা যেতে লাগলো। সেই নৌকোয় অনেক গ্রামবাসীর প্রাণ গেছে। আমি শামুদাকে থামিয়ে দিয়ে বললাম, ওই রিস্কাওয়ালা তো জানতো যে অত রাতে খেয়া ঘাটে গেলে তোমার বিপদ হবে, তবুও সে কেন এমনভাবে তোমাকে বিপদের মুখে ঠেলে দিল? ওই রিক্সাওয়ালা হলো নুরুল মিয়া, হারুন মিয়ার ভাই। আমার মতন আনকোড়া মানুষ যদি বেশি রাতে ওই গ্রামে পৌঁছয়, তখন নুরুল মিয়া রিক্সা করে তাদের খেয়া ঘাটে পৌঁছে দেয় এবং হারুন মিয়া সেখানেই শিকারের অপেক্ষা করতে থাকে। এরপর হারুন মিয়া সেই রাতের যাত্রীকে শুকনা চরে নিয়ে যায়। তারপর নৌকায় জল ঢুকিয়ে সেই যাত্রীকে মেরে ফেলে শকুনদের খাদ্য বানিয়ে দেয়। এসব কথা গ্রামবাসীদের মুখেই শুনেছিলাম। শুকনা চরে একটা ভাঙাচোরা বাড়ি আছে বটে, যেটা বর্তমানে শকুনদের আস্তানা। তবে ওই চরে কে বা কারা ওই বাড়িটি বানিয়েছে সে সম্পর্কে কেউ কিছুই জানে না। আমার মতো দিকভ্রান্ত হয়ে যারা ওই চরে গিয়ে পড়েছে, তাদের সকলের দেহ আধ খাওয়া অবস্থায় পাওয়া গিয়েছে ওই শুকনার চরের সেই বাড়িতে। হারুন মিয়া আর নুরুল মিয়ার আত্মা ওই নদীর চরে শিকারের আশায় বসে থাকে। কি জানি সেই গ্রাম ওই দুই প্রেতাত্মার হাত থেকে আজও মুক্ত হতে পেরেছে কিনা। শামুদা দীর্ঘশ্বাস ফেলে শেষ কথাগুলো বলল। আমি বললাম, তুমি যতদিন ওখানে ছিলে আর কোনো উপদ্রব হয়নি তো? আমার তো আর নদীর পাড়ে যাওয়ার দরকার পড়েনি। যতদিন ছিলাম গ্রামে থেকেই ডাকঘরের কাজ সামলেছি। তবে গ্রামের মানুষদের কাছে আরও একটা ঘটনা শুনেছিলাম বটে। একদিন আমারই মতন এক দিকভ্রান্ত পথিক ওই হারুন মিয়ার নৌকায় উঠে পড়ে। হারুন মিয়া সেই একইভাবে তাকে শুকনা চরে নিয়ে যায়। তবে সেই পথিক যে সে ব্যক্তি ছিল না, সে ছিল একজন বড় মাপের তান্ত্রিক। সেই পথিকের ছদ্মবেশে হারুন মিয়ার নৌকায় উঠেছিল। শুনেছিলাম এই রূপগঞ্জ গ্রামে তার মেয়ের বিয়ে হয়েছিল। তাদেরই বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছিলেন এই তান্ত্রিক। তান্ত্রিকের নাম নিবারণ চক্রবর্তী। প্রথমবার মেয়ের বাড়ি তিনি একাই চলেছেন। বেআই মশাই বলেছিলেন তাকে আনতে লোক পাঠাবেন, কিন্তু তিনি বারণ করেন। পত্র মারফত বেআই মশাই তাকে এই শুকনা চরের কথাটা আগেই জানিয়েছিলেন। তিনি যথারীতি প্রস্তুতি নিয়েই বাড়ি থেকে বের হয়ে ট্রেনে উঠেছিলেন। অনেক দূরের পথ, তাই রূপগঞ্জ স্টেশনে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল তাঁর। তিনিও নুরুল মিয়া রিকশায় উঠে খেয়াঘাটে পৌঁছলেন। হারুন মিয়ার নৌকা জলে ভেসে উঠল, যেন সে শিকারের প্রতীক্ষায় জলের ভিতর ঘাপটি মেরে বসেছিল। এখন শিকারের দেখা পেতেই জল থেকে মাথা তুলল। তান্ত্রিক নিবারণ চক্রবর্তী উঠে বসলেন সেই নৌকায়। নৌকা চরের দিকে মুখ ঘোরাতেই নিবারণ বাবু নিজের কাঁধের ব্যাগ থেকে একটি মন্ত্রপুত পাতি লেবু বের করলেন। তারপর নদীর জলে হাত ডুবিয়ে কিছুটা জল সেই লেবুর উপর ছিটিয়ে বীর বীর করে কি সব বলতে লাগলেন। হারুন মিয়া নৌকার অপর দিকে বৈঠা ধরে বসেছিল। নিবারণ চক্রবর্তী ছিলেন আরেক দিকে। হারুন মিয়ার অলক্ষ্যে তিনি তার তন্ত্রক্রিয়া চালিয়ে যেতে লাগলেন। নৌকার উপরে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে ঠিক তাঁর মাঝখানে সেই মন্ত্রপুত লেবুটিকে রাখলেন। শুরু হলো তার মন্ত্র উচ্চারণ, আর তার সাথে সাথে সেই স্বস্তিক চিহ্নের উপর রাখা লেবুটির উপরে কালো কালো ছাইয়ের মতো কিসের একটা যেন গুঁড়ো ফেলতে লাগলেন। মন্ত্র উচ্চারণ শুনে হারুন মিয়া ছুটে এলো। সে তখন স্বস্তিক চিহ্ন মুছে দিতে গেলে তার হাত জ্বলে গেল। এই আপনি কি করছেন? কি করছেন? দেখি দেখি দেখি। চক্রবর্তী সেই মন্ত্রপুত লেবুটি ছুঁড়ে মারলেন হারুন মিয়ার দিকে। দেখতে দেখতে হারুন মিয়ার শরীরটা অদৃশ্য হয়ে গেল। নৌকা গিয়ে ভিড়ল শুকনা চরে।
নিবারণ তান্ত্রিক ওই চরের মাটিতে স্বস্তিক চিহ্ন এঁকে কিছু কয়লার গুঁড়োর মতন জিনিস ছড়িয়ে দিয়ে এসেছিলেন। অবশ্য যাকে সবাই কয়লার গুঁড়ো বলে ভুল করেছিলাম, সেগুলো আসলে এক মহাসিদ্ধ তান্ত্রিকের অস্থিভস্য। নিবারণ চক্রবর্তী গুহতত্ত্বর দ্বারা সেই অস্থিভস্য সংগ্রহ করেছিলেন এবং এই কাজে তার প্রয়োগ হতে পারে বিবেচনা করেই সাথে করে নিয়ে এসেছিলেন। এরপর থেকে অবশ্য ওই চরে আর কোনো রকম উপদ্রব হয়নি বলে শুনেছি। নিবারণ চক্রবর্তীকে পেয়ে গ্রামবাসীরা খুবই কৃতজ্ঞ হয়েছিল এবং তিনি যে এই অসাধ্য সাধন করে গ্রামবাসীদের জীবন রক্ষা করেছিলেন, তার উপহার স্বরূপ তার নামে কিছুটা জমি নিবারণ বাবুকে দান করে দেওয়া হয়েছিল। নিবারণ বাবু কিন্তু উচ্ছ্বসিত হলেন না, কারণ নুরুল মিয়ার কাজ তখনও সম্পন্ন হয়নি। নিবারণ চক্রবর্তী সেই শুকনা চরে গিয়ে সেই পোড়ো বাড়িতে যখন পৌঁছলেন, সেখানে তখন তিনি দেখতে পেলেন খুবলে খাওয়া কতগুলো মৃতদেহ আর কঙ্কাল। পচা গলা মৃতদেহের গন্ধে তার গা গুলিয়ে উঠল। তবুও গ্রামবাসীদের কথা ভেবে তিনি সেই বাড়ির সামনে একটি বেল গাছের চারা রোপণ করলেন আর মাটি খুঁড়ে পুঁতে দিলেন মন্ত্রপুত একটি লাল কাপড়। সেই কাপড়ে মুড়ে রাখা হয়েছিল একটি নরকঙ্কালের মুন্ডু। সব কাজ সমাধা করে তিনি বললেন, আর এই চরে একটিও নরহত্যা হবে না। নুরুল মিয়া আর হারুন মিয়ার আত্মা শান্তি খুঁজে পেতে চাইছে। তাদের সম্প্রদায়ের কেউ যদি ওই বাড়ির দরজায় গিয়ে এই দুইজনের নামে সুতো বেঁধে দিয়ে আসে, তবেই তাদের বিদেহী আত্মার শান্তি পাবে। এরপরে কি হয়েছিল আমি জানি না, তুমি চাইলে ঠিকানা নিয়ে গিয়ে একবার ঘুরে আসতে পারো। শামুদা কথা শেষ করে বললেন, হাঁ করে দাঁড়িয়ে কি শুনছিস রে হরিপদ? ভেতর বাড়ি থেকে এক কাপ চা নিয়ে আয় দেখি। বুকে বুকে গলাটা শুকিয়ে গেল। দাও ভাই, তোমার হিসেবটা করে দিই। বলেই একটি কাগজে খসখস করে সব জিনিসের হিসাব লিখতে লাগলেন তিনি। মিথ্যে বলবো না, এই রোমহর্ষক কাহিনী শুনে আমার কিন্তু একবার যেতে ইচ্ছে করছে সেই শুকনা চরে। আপনারাও সঙ্গে যেতে চান নাকি? দেখে আসবেন সেই বেলগাছটা। আর যদি সুযোগ হয়, হয়তো দেখাও হয়ে যেতে পারে ওই হারুন মিয়া আর নুরুল মিয়ার সাথে। একবার যাবেন নাকি? শুনলেন কুয়াশা রাতের শুকনা চর। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসছি নতুন একটি রোমহর্ষক কাহিনীর সাথে আগামী এপিসোডে।